নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের ৪ দেওয়াল উপন্যাসের ৬ষ্ঠ পর্ব শুরু করছি। অধ্যায় ১১। এবছর বর্ষা এলো বেশ দেরিতেই, তবে বৃষ্টির ঘাটতি হয়নি, পুষিয়ে দিয়েছে পুরো মাত্রায়। আষাঢ়ের মাঝামাঝি টানা ৩-৪ দিন তো সূর্যদেবের দেখাই মিলল না। সারাক্ষণ শুধু ঝরছে আর ঝরছে। কলকাতাও অমনি সুযোগ পেয়ে ফিরে গেছে স্বমহিমায়। খানাখন্দ, রাস্তাঘাট জলে টইটুম্বুর। দোকান বাজার ভাসছে, ট্রাম বাস প্রায় বন্ধ, ট্রেন চলাচলের ঠিক নেই। সব মিলিয়ে এক কিচ্ছা কেলেঙ্কারি দশা। গণমাধ্যম আর জনসাধারণের গুঁতো খেয়ে ঘুমন্ত পুরসভা পর্যন্ত নেমে পড়েছে ত্রাণ কার্যে। আমা স্ট্রিটে নৌকা বাইছে পুলিশ। ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। তিয়াদেরও কদিন কাজকর্মের ১২টা। অফিস যাবে কি, তাদের কানেক্টিভিটির সামনে এক কোমর জল। কোথাও নড়ার উপায় নেই। জোরজার করে বেরোলেও অর্ধেক লোকের সঙ্গে দেখা হচ্ছে না। এক মোবাইল ফোনই যা ভরসা। এর মধ্যে একদিন বীরত্ব দেখাতে গিয়ে বিশ্রীভাবে ভিজল তিয়ার সূর্যদেব। তারপর জ্বরে কাবু, ৪ দিন বিছানায়। শুয়ে শুয়ে সমানে তিয়াকে মেসেজ পাঠাচ্ছে, কাজের অকাজের। আর কখনো কি দেখা হবে? তানেজাকে মিট করো কিন্তু। শালা মনসুনটা এমন ভিলেনি করলো কেন বলো তো? চুমু পাঠালাম, ডিলিট করো না। ইভিটার ফাইনাল পেমেন্টের জন্য একবার যাও না প্লিজ। সূর্যর পাম্প খেয়ে তিয়াও ঘুরেছিল জলে জলে। ব্যাস অমনি ফ্যাচ ফ্যাচ সর্দি, ঘং ঘং কাশি। শয্যা নিতে হয়নি, এই যা বাঁচোয়া। তা আকাশ এখন খানিক শুধরেছে, তেড়ে ফুঁড়ে হানা দিচ্ছে বটে। হঠাৎ হঠাৎ আবার মেঘ হঠিয়ে রোদ্দুরও লাফাচ্ছে ঝিকঝিক। শহরের পথঘাট মাড়ি বের করে হাসছে। আজ একটু সকাল সকাল বেরিয়ে পড়েছিল তিয়া, একের পর এক অফিসে ঢু মারতে। আজকাল যে পণ্যই বাজারে আসুক, গোড়াতেই একটু ফোকাস চায়। সে ফিল্ম হোক কি গানের ডিস্ক, কিংবা বিস্কুট গুঁড়ো মশলা। নতুন কোনো ঘ্যামচ্যাক দোকান খুললেও এখন একই রেওয়াজ। শুরুর আগে ট্রাম্পেট বাজানোর জন্য একটা জম্পেশ অনুষ্ঠান দরকার, রংদার, জেল্লাদার, মিডিয়ার যাতে চোখ টানে। এছাড়া অফিস কনফারেন্স, সেমিনার, ওয়ার্কশপ তো লেগেই আছে হরবক্ষত। আর এইসব কাজ উতরে দিতেই তো কানেক্টিভিটিদের উদ্ভব। যত নিখুঁত করবে তত নাম ছড়াবে। তবে কাজটা আগে পেতে হবে তো, তার জন্য দৌড়ে দৌড়ে ঘোরাটাও কাজ। তিয়াই এখন এদিকটা সামলাচ্ছে বেশি। প্রথমে আজ গেল এক অ্যাড এজেন্সিতে, সেখান থেকে একটা বুটিক, তারপর মদের কোম্পানি। কোথাও স্রেফ ছুঁয়ে যাওয়া, আর সেই ফিকিরে নতুন কাজের সন্ধান এবং যোগাযোগের পরিধি বাড়ানো। কোথাও বা অর্ডারের জন্য বডি ফেলে রাখা। সুরা নির্মাতা অবশ্য কাজ দেবে না কানেক্টিভিটিকে, তাদের হাইফাই ব্যাপার, সামাল দেওয়ার মতো রেস্তোও নেই তিয়াদের। তবে ঘুরপথে অল্প স্বল্প কাজ আসে বইকি। খোলাখুলি মদের বিজ্ঞাপন আইনে নিষিদ্ধ, তাই কোনো অছিলায় নামটুকু দেখাতে তারা অজস্র প্রোগ্রামে টাকা ঢালে। ওইসব প্রোগ্রামের লিস্ট বাগাতে পারলে অনুষ্ঠানগুলোর জন্যও তো তিয়ারা দৌড়ঝাঁপ করতে পারে। ৩ জায়গায় সফর সারতে দুপুর গড়িয়ে গেল। অফিসে ফেরার আগে একবার মালহোত্রা অটোমোবাইলসে এলো তিয়া। কবে চাকরি ছেড়েছে, ৩ মাস হয়ে গেল। এখনও একটা ইনসেন্টিভের টাকা বাকি। কতবার ফোন করলো, প্রতিবারই একই বলি, এখনও বিল হয়নি। অবশেষে কাল বাবুদের দয়া হয়েছে, ফোন করে নিজেরাই বলল নিয়ে যেতে। চেকটা হাতে পেয়ে তিয়ার মেজাজ ভারী শরীফ হয়ে গেল। ২৮০০ টাকা, মন্দ কি? পুরনো সহকর্মীদের
হাই হ্যালো করে তিয়া প্রজাপতির মতো উড়ে বাইরে। খিদে পাচ্ছিল একটু একটু। অফিসে ফিরে সূর্যর সঙ্গে লাঞ্চ সারবে, নাকি এখনই সূর্যর জন্য একটা বার্গার নিয়ে গেলেও হয়। কাছের কফি বারটায় ঢুকে পড়ল তিয়া। কাউন্টারে দাঁড়িয়ে কফি স্যান্ডউইচের অর্ডার দিচ্ছে। তখনই নজরে পড়ল সোনালীকে। কোল্ড ড্রিঙ্কস আর পিৎজা নিয়ে বসে আছে আনমনে, একা। তিয়া খাবারের ট্রে হাতে টেবিলটায় গেল। বসতে বসতে রগুড়ে গলায় বলল, কি খবর সোনালী মেম সাব? আরে তুই, হোয়াট আ সারপ্রাইজ! সোনালীর চোখ উজ্জ্বল হয়েছে। কেমন চলছে তোদের বিজনেস? দৌড়ে হেঁটে হামাগুড়ি দিয়ে ঠিকই আছে। মানে তুই হ্যাপি চাকরিটা ছেড়ে? বলতে পারিস। রোগটা কি আসছে বড় কথা নয়, তবে জবটা চ্যালেঞ্জিং, ভ্যারাইটি আছে। দ্যাটস গুড। প্রেজেন্টলি কেমন পাচ্ছিস? পাওয়া পাইয়ের কিছু নেই, এটা তো আমারও বিজনেস। তোকে তো বলেইছিলাম আমি আর সূর্য 50-50, উইদাউট এনি ইনভেস্টমেন্ট ফ্রম মাই সাইড। সোনালি একটুক্ষণ চোখ গেঁথে রাখল তিয়ায়। কপালে নেমে আসা চুল আঙুলে সরিয়ে বলল, ডিড করেছিস? তুত, সূর্যের সঙ্গে আবার কিসের ডিড? জাস্ট ভার্বাল এগ্রিমেন্ট। মানছে তো? পয়সা কড়ি মিলছে তো ঠিকঠাক, নাকি প্রেমের জাদুকাঠি নেড়ে তোকে ব্যাপক খাটিয়ে নিচ্ছে? তিয়ার শুনতে ভালো লাগলো না মোটেই। স্যান্ডউইচে কামড় দিয়ে বলল, যা, সূর্য কি কম খাটে? আমি তো কাজ ধরা, মিডিয়া হ্যান্ডলিং, সেলিব্রিটি অ্যাপ্রোচ মেনলি এইসবই সামলাই। সূর্য বাকি কাজগুলো করে, আর প্রোগ্রামে তো দুজনকেই একসঙ্গে থাকতে হয়। ট্রু লাইফ পার্টনার, হ্যাঁ, জীবন সাথী। সোনালির কণ্ঠে কটাক্ষ। চোখ টিপে বলল, আসলি বাতটা কিন্তু চেপে গেলি। কি? তোর মেটেরিয়াল বেনিফিট কত হলো? আপাতত 15 নিচ্ছি। সূর্য বলছিল পুজোর আগে অ্যামাউন্টটা হয়তো বাড়বে। সূর্য বলছিল মানে? টিয়ারিং তাহলে সূর্যর হাতে, তুই গাড়ি ঠেলছিস? বড্ড আলফাল বকে তো সোনালি। কানেক্টিভিটি সূর্যর ব্রেন চাইল্ড, 1.5-2 বছর ধরে চালাচ্ছে। স্টিয়ারিং তার হাতে থাকাই তো স্বাভাবিক। হ্যাঁ, এটা ঠিক, মান্থলি 15,000 একেবারে তিয়ার হাতে আসে না। খেপে খেপে দেয় সূর্য, কখনো বা তিয়াকে চাইতেও হয়। তো কি, পেমেন্ট আসার ব্যাপারটাও তো ভাবতে হবে। বেচারা সূর্যকেও তো পার্টির চেকের অপেক্ষায় থাকতে হয়, নয় কি? কানেক্টিভিটির লাখ লাখ ব্যাংক ব্যালেন্স হয়নি এখনো। মার্কেটে ক্রেডিট পড়ে, নতুন কাজ ধরলে আগাম গাটের কড়ি ঢালতে হয়। এছাড়া অফিসে বিজয়, নীলেশের মাইনে, সব দিক ব্যালেন্স করে চলার দায়িত্বটা মাত্র 3 মাসেই তিয়ার ঘাড়ে চাপিয়ে দেবে সূর্য। তিয়া ঠোঁট উল্টে বলল, তুই খুব সিনিক হয়ে গেছিস। এমনি এমনি হইনি আর। সোনালি কাঁধ ঝাঁকালো। পুরুষ মানুষ তো লাইফে কম দেখলাম না। ওরা কি চিজ আমি হাড়ে হাড়ে চিনি। বেশি পুরুষ ঘেটেই তোর মাথাটা বিগড়েছে। কথাটা টুপুস করে ছেড়ে দিল তিয়া। হাত ঘুরিয়ে ঘড়ি দেখে বলল, যাকে তোর খবর বল। ব্যালেরিনাটা গছাতে পেরেছিলি শেষ পর্যন্ত? পেরেছি। সোনালি কোল্ড ড্রিঙ্কের স্ট্রয়ে ঠোঁট ছোয়ালো, কিন্তু চুমুক দিল না। মুখ সরিয়ে চেয়ারে হেলান দিয়েছে। কাচের ওপারে দৃষ্টি মেলে বলল, আমি ভালো নেই রে তিয়াশা। একেবারে অচেনা স্বর। সোনালির গলা এমনটা কখনো শোনেনি তিয়া। ভুরু কুচকে বলল, কেন, কি হয়েছে? সেম কোয়েশ্চেন তো আমিও নিজেকে করছি। কি হলো? কেন ফালতু ফালতু জড়িয়ে গেলাম? কিসে জড়ালি? ওই যে মহেশ, মহেশ শ্রীবাস্তব, বিকে ইন্ডাস্ট্রিজের জোনাল ম্যানেজার, যাকে তুই ব্যালেরিনাটা। হুম, কি যে হয়ে গেল। একটু ইন্টিমেট হওয়ার পর মনে হলো ও খুব আনহ্যাপি। আমিও কেমন গ্র্যাজুয়ালি
মহেশের বউ আছে, বড় বড় ছেলে মেয়ে, কিছুই আর মাথায় রইল না। আই এম ইন লাভ তিয়াশা, কি যে করি। তিয়া হেসে ফেলল। তুই তুই প্রেমে পড়েছিস? সোনালি ক্ষুণ্ণ স্বরে বলল, আমি কি ভালোবাসতে পারি না? আমার কি মন নেই? কিন্তু একটা ম্যারিড এজেড লোকের সঙ্গে। মহেশ বুড়ো নয় রে তিয়াশা, হার্ডলি 45, মেবি, তবে তোর চাইতে না হোক 20 বছরের বড়। অত বড় ছোট মেপে চুপে কি ভালোবাসা হয় রে? ওকে ওকে, মহেশকে তাহলে ডিভোর্স নিতে বল। পারবে না রে, ফ্যামিলিতে ভীষণ জড়িয়ে আছে। মাঝখান থেকে বউটা সব জেনে গিয়ে বাড়িতে হেভি অশান্তি। মহেশ তো আমাকে এখন মিট করতেও ভয় পাচ্ছে। তোর মহেশ ব্লাফ মারছে না তো? মেবি তোকে কাটাতে চায়। না রে তিয়াশা, মহেশ ওই টাইপই নয়, তুই ওকে দেখলে বুঝতিস। সব বুঝেছে তিয়া। সোনালির থেকে যেটুকু নেওয়ার উসুল করে মহেশ শ্রীবাস্তব মানে মানে ভাগতে চায় এখন। আশ্চর্য, পুরুষদের হাড় হদ্দ জানা সোনালির মতো চালু মেয়েও শেষে বোকা বনে গেল। না, প্রেমের পাওয়ার আছে, দৃষ্টিমানকেও দিব্যি অন্ধ করে দেয়। তিয়া সোনালির হাতে হাত রাখল। ফরগেট ইয়ার, লাইফ में कभी कभी ऐसा भी होता है, ভুলতেও হয়। আই কান্ট, পারছি না রে। খুব পারবি, একটা ঠিকঠাক ছেলে দেখে এবার সেটেল করে যা তো। হুম। সোনালি নাক টানল। নিজের ওপর খুব রাগ হচ্ছে জানিস। মার একটা অ্যাফেয়ার ছিল। ছিল কেন, এখনো আছে। আই হেট মাই মম। সেই আমি কি না মার মতো একটা ম্যারিড লোকের সঙ্গে ঠাস ঠাস চড়াতে ইচ্ছা করছে নিজেকে। তিয়া মনে মনে বলল, এই দাওয়াইটা খারাপ নয়। মুখে বলল, কাম অন ইয়ার, অনেক প্রিন্স চার্মিং তোর জন্য ওয়েট করছে, গো অ্যান্ড ফাইন্ড দেম। সোনালি আর কিছু বলল না, নখ খুঁড়ছে। অফিসে ফিরে সোনালির গল্পটা সূর্যকে শোনাবে ভেবেছিল তিয়া, সুযোগ পেল না। সূর্য বেজায় সিরিয়াস মুখে স্ন্যাক্সের লিস্ট বানাচ্ছে। সামনের সপ্তাহে অর্থোপেডিক ডাক্তারদের একটা সেমিনার আছে কলকাতায়। কানেক্টিভিটি বরাতটা পেয়েছে। পরিকল্পনার শেষ ধাপ চলছে এখন। লিস্ট ধরে টুকটাক করে খাবারের নাম বলছে সূর্য। কম্পিউটারে ঢুকিয়ে নিচ্ছে নীলেশ। সূর্যর জন্য বার্গার এনেছিল তিয়া, ধরিয়ে দিয়ে বলল, আগে খেয়ে নাও। হাতে নিল সূর্য, তবে মোড়ক খুলল না। চোখ পিটপিট করে জিজ্ঞেস করল, কোন বিস্কিটটা বেটার হবে, ক্রিম না বাটার? বাটারটাই দাও, একটু নোনতার দিকে। আসবে তো বেশিরভাগই 40+, মিষ্টি কেউ প্রেফার করবে না। কারেক্ট, এই জন্যই তো টিমে একটা মেয়ে দরকার। সূর্যর 2 আঙুলে প্রশংসার মুদ্রা। ভেজ আইটেম কি কি থাকছে শুনে নাও। ধোকলা, পনির চপ, ভেজ কাটলেট। আর ননভেজ? চিকেন পাকোড়া, ফিশ টিক্কা। এই স্ন্যাক্স ওরা অ্যাপ্রুভ করেছে? বলেছে ওটা আপনাদের লিবার্টি, শুধু কোয়ালিটি যেন ফ্রেশ থাকে। তবে লাঞ্চ ওদের লিস্ট মতো দিতে হবে। আজই রূপলি ক্যাটারারকে ধরিয়ে দেব। হোটেল বুকিংয়ের ব্যাপারটা ফাইনাল হলো? ইয়েস, বুকিং আমরা করব, পেমেন্ট ওরা, ডাইরেক্ট। গাড়ি নিয়েও কথা হয়ে গেছে। আগের দিন 4টে, প্রোগ্রামের দিন 12টা, পরের দিন 2টো। লাস্ট 2টো গাড়ি 3 দিন ধরেই থাকবে, ফ্রম মর্নিং 8 টু এনি টাইম দে লাইক। ওহো, গোটা 15 ছেলে মেয়ে তো লাগবে। কত? আর একটু কম নিলে হয় না? ডাক্তার তো আসবে হার্ডলি 65 to 70। না না, কমানো যাবে না। দুজনকে এয়ারপোর্ট পাঠাতে হবে। কনফারেন্স হলে প্রেজেন্ট থাকবে অ্যাটলিস্ট 6 জন।
প্লাস রিসেপশন, প্লাস ফুড অ্যান্ড বেভারেজের দিকটাও দেখা। হোটেলে যারা উঠবে তাদের জন্য তো। সূর্য মৃদু হাসল। এটা আমাদের লাভের কাজ নয় তিয়াশা, জাস্ট বর্ষাকালটা পার করে দেওয়ার জব। অ্যান্ড মাইন্ড ইট, এভরি ডক্টর ইজ এ গুড সোর্স। হুম। তিয়া ঘুরন চেয়ারে বসল। এবার আমার ইনফরমেশনগুলো শোনাই। অ্যাকর্ডিং টু ক্রিয়েশন পাবলিসিটি, এই ডিসেম্বরে সানশাইন একটা নতুন হেয়ার অয়েল বাজারে ছাড়বে। পরে হচ্ছে। সূর্য হাত তুলে থামালো। আগে হাতের কাজটা সেরে নি। টেবিলে ডাক্তারদের লিস্টটা তোলো, পর পর ফোন মেরে যাও। কেউ যদি আনসার্টেন থাকে নামের পাশে স্টার দিয়ে রাখো, একদমই না এলে ক্রস। ব্যাস, টেলিফোনের খেল শুরু। চলছে মোবাইলও। কথা, শুধু কথা বলে যাওয়া, নরম ভঙ্গিতে মিষ্টি গলায়। সূর্যরও ঘাড় ঘোরানোর ফুরসত নেই, হিসেব কষছে। কম্পিউটারে বসছে, টেলিফোন ধরছে, টেলিফোন করছে, ক্রমাগত নির্দেশ দিয়ে চলেছে নীলেশকে। কার রেন্টালের লোকটা এলো, তাকে পেমেন্ট নিয়ে খেলালো একটু, তারপর ছোটোখাটো চেকও ধরিয়ে দিল একটা। বিজয়কে পাঠালো ক্যাটারারের কাছে। বার্গার পড়েই আছে, পড়েই আছে। কখন যে সে ঠান্ডা হয়ে গেল। দুপুর হেলেছে বিকেলের দিকে। এবার বুঝি ক্ষণিকের অবসর। শুকনো বার্গার কচকচ চিবোচ্ছিল সূর্য। মিনারেল ওয়াটারের বোতল খুলে জল খেল। কাগজ রুমালে মুখ মুছে বলল, এবার অফিসে একটা মাইক্রো ওভেন রাখতে হবে। সেমিনার রুম সাজানোর নকশা তৈরি করছিল তিয়া। হালকাভাবে বলল, তারপর ফ্রিজ, তারপর গ্যাস, পুরো সংসার পেতে নিলেই হয়। টু স্টার্ট উইথ, খারাপ কি এমন একটা ওয়ান রুম ফ্ল্যাট, বালিগঞ্জ ফাঁড়ির মতো জায়গা, ওয়াইড গুড লোকালিটি। বলেই সূর্যর চোখ নীলেশে। কম্পিউটারের কিবোর্ডে নীলেশের আঙুল নিথর। সূর্য তিয়ার সংলাপ গিলছে। বুঝি তাদের সম্পর্কটা আন্দাজ করেছে মনে মনে। ভুরুতে ছোট্ট ভাঁজ ফেলে কথার মোড় ঘোরালো সূর্য। তুমি লাঞ্চ করেছো? ইয়েস স্যার, আমাদের কফি বারে, ওখানে সোনালির সঙ্গে দেখা। কি বলে? বেশ মনমরা, জোর ফেঁসেছে। ও তো আমার আগেই ফোরকাস্ট করা ছিল। সূর্য শোনার আগ্রহই দেখালো না। চেয়ারে পিঠ টান করে বলল, বুটিকে আজ কতটা এগোলে? কাজটা হয়ে যাবে, তবে বায়ানাক্কা আছে। ফিল্ম হিরোইনকে দিয়ে ওপেন করাতে চায়। হিরোইনদের রেট বলেছ? ও নিয়েই একটু কিন্তু মিন্তু করছে, তবে পটে যাবে। মিডিয়া কভারেজের ব্যাপারেও ভীষণ লোভ। নিউজ পেপার আর টিভিতে বিষ্ণুপ্রিয়া বুটিকের ছবি চাই চাই, এবং অবশ্যই বিষ্ণুপ্রিয়া মজুমদারেরও। আমিও বলে দিয়েছি, পপুলার পার্সোনালিটি এলে তবেই কিন্তু মিডিয়ার দর্শন মিলবে। কাজটা কিন্তু ছাড়া নেই, তানেজাটা বহু ঝুল দিল। এইসব খুঁজখাজ করে করেই এখন টানতে হবে। তানেজারটাও পাবো, প্রবাবলি পিছিয়ে ডিসেম্বরে হচ্ছে। আমি তো উস্কে এসেছি, সেমিনারটা সি সাইডে করুন, দারুণ ইন্টারেস্টিং হবে। আর কাছাকাছি করতে চাইলে রায়চক, পসিবলি আইডিয়াটা খেয়েছে। দেখো চিড়ে ভেজে কিনা, বেটা কানেক্টিভিটির পয়সায় আরও হুইস্কি ধসাবে মনে হয়। সূর্য কপালে আঙুল ঘষছে। হঠাৎ ঘড়ি দেখে বলল, এই তুমি আর দেরি করো না, বেরিয়ে পড়ো। তোমার 4:30 অ্যাপয়েন্টমেন্ট না? 5টায়? ওই হলো, ট্রেনে সোনারপুর যাবে, কতক্ষণ টাইম লাগে না লাগে। তুমি যাবে নাকি সঙ্গে? আমাকে তো ইভিটায় যেতে হবে, রান্নার ওয়ার্কশপটার রেট ফাইনাল করব না? টিয়া হেসে ফেলল। কি কাণ্ড বলো তো, কুকিংয়েরও ওয়ার্কশপ! করুক বাবা করুক, রান্না, ঘর সাজানো, জামাকাপড় কাচা, ইস্ত্রি করা, যা খুশির ওয়ার্কশপ করুক, অর্ডারটা আমরা পেলেই হলো। সূর্য উঠে পড়ল। চলো, তোমাকে বালিগঞ্জ স্টেশন অবধি লিফট দিয়ে দিই।
ট্রেনে ঠাসাঠাসি ভিড়। সোনারপুরে যখন নামলো, তিয়ার গলদঘর্ম দশা। এখানে কাজটা ছোট, তবে উপেক্ষা করার জো নেই। এ রাজ্যেরই এক মাঝারি গুঁড়ো মশলা নির্মাতা সর্ষের তেল বানানো শুরু করেছে সম্প্রতি। বিভিন্ন জেলার বাজারে সংস্থাটি একটু প্রচার দিয়ে ঢুকতে চায়। দক্ষিণ ২৪ পরগনায় রুচি গুঁড়ো মশলার মূল মজুতদার সোনারপুরের। তারই ঠিক করা জায়গায় ছোটোখাটো অনুষ্ঠানের মাধ্যমে রুচি সর্ষের তেল জাহির করবে তার আগমন বার্তা। অনুষ্ঠানটা তোলার কাজ তিয়াই জোগাড় করেছে ঘুরে ঘুরে। অতএব স্টকিস্টের সঙ্গে আলোচনা করে গোটা জেলার ডিলার আর বড় বড় দোকানদারদের জড়ো করার প্রাথমিক দায়িত্বটাও তিয়ার। দেখা হলো মধ্যবয়সী লোকটার সঙ্গে, আলাপ আলোচনাও। নেমন্তন্নর একটা লম্বা ফিরিস্তি ধরালো লোকটা। ডিলারদের কী ধরনের উপহার পছন্দ তা নিয়েও মতামত জানালো। স্পষ্ট ভাষায় বলে দিল, কলকাতার মতো কেক পেস্ট্রির বাক্স এখানে অচল। মফস্বলের মানুষগুলোকে মাংস ভাত খাওয়াতেই হবে। আর মূল অনুষ্ঠানে একটা গায়ক টায়ক ছাড়তে পারলে আমন্ত্রিতরা নাকি ভারী অভিভূত হবে। মনে মনে হিসাব কষতে কষতে স্টকিস্টের ঘর থেকে বেরোলো তিয়া। মোটামুটি চলনসই একটা গায়ক বা গায়িকা কত নিতে পারে? ১৫, ২০? গিফট দেওয়াল ঘড়ি। কোয়ার্টজ ক্লক লটে রাধা বাজার থেকে কিনলে পার পিস ১০০-র বেশি পড়বে না। লোক আসবে শখানেক, অর্থাৎ খাওয়া দাওয়াতে ১০। ওহো, আর একটু বেশি নয় ১৫ই হলো। এছাড়া আরও ২০-২৫ হাজার তো আছেই। অর্থাৎ রুচিকে রেটটা দিতে হবে ৮৫ থেকে ৯০-এর মধ্যে, কিংবা ১,০০,০০০। তারপর টানাটানি। আহা, কম লাভই সই, অন্য ডিস্ট্রিক্টের কাজগুলো তো জুটতে পারে। কি ম্যাডাম, আপনি আমাদের পাড়ায়? চমকে তাকালো তিয়া। ইন্দ্রজিৎ, পরনে সেই পোশাক, মুখে সেই হাসি। ভুরু নাচিয়ে তিয়া বলল, সোনারপুর কবে থেকে নরেন্দ্রপুরে ঢুকে পড়ল? আমি কাজে এসেছিলাম। আমিও। বাজারে কটা লাউ লঙ্কা কুমড়ো দিয়ে গেলাম। বৃষ্টিতে যা সর্বনাশটা হলো, বাহ! খুব ক্ষতি হয়েছে বুঝি? সময় আছে, চলুন, স্বচক্ষে দেখবেন। নাক মুখ কুঁচকে তিয়া ভাবল একটু। 6:45 বাজে। অফিস ফিরে লাভ নেই, সূর্য আর আসবে না। এত তাড়াতাড়ি বাড়ি ঢুকেই বা করবে কি? আজ একবার ঘুরে গেলে হয়। সেই ভারী বর্ষার আগে এসেছিল আর একবার, তাও প্রায় দিন 15-20 হলো। কমল গণেশরা খুব খুশি হয়েছিল সেদিন। হাতের ইঙ্গিতে আবার যেতে বলেছিল। ভাবছেন কি তাড়া আছে খুব? না, চলুন। এদিক ওদিক তাকালো তিয়া। আপনার রথ কোথায়? ওই তো। দূরে আঙুল দেখালো ইন্দ্রজিৎ। এই ভিড়ে কি গাড়ি রাখা যায়? মারুতি অবধি পৌঁছে তিয়া অবাক। নয়ন গাড়িতে বসে চকচক করছে চোখ দুটো। সামনের সিটে বসে তিয়া বলল, ওমা, এই সঙ্গে আছে বলেননি তো? ওই তো আমায় দেখালো। ইন্দ্রজিৎ গাড়ি স্টার্ট দিয়েছে। সদ্য নির্মিত উড়ালপুল পেরোতে পেরোতে বলল, কি জাদু যে করেছেন আপনি, প্রায় আমাকে খোঁচায়, দিদিকে ডাকো। দিদি যে কত ব্যস্ত মানুষ সে তো ওদের মগজে ঢুকবে না। সত্যি বড্ড চাপ। তিয়া ঘাড় ঘোরালো। কেটে কেটে নয়নকে জিজ্ঞেস করল, লুডো খেলছো? ঠোঁটের নড়াচড়া দেখে প্রশ্নটা পড়তে পেরেছে নয়ন। ঘাড় একদিকে ঝুলে গেল। ইন্দ্রজিৎ বলল, শুধু খেলছে না, খেলতে খেলতে ঝগড়াও চলছে। 4খানা সেট দিয়েছিলেন, তার মধ্যে 2টো বোর্ড ভেঙে টুকরো। এক্সেলেন্ট। এবার ওদের জন্য একটা লুডোর টুর্নামেন্ট চালু করে দিন। উদ্বোধনটা আপনি করবেন তো? সেদিন হোল ডে থাকবেন, বেশ খাওয়া দাওয়া হবে চড়ুই ভাতির মতো। ইচ্ছে তো করে,
কিন্তু হয়ে যে উঠবে না তিয়া তাও বিলক্ষণ জানে। ফাঁপা আশ্বাস বাণী শোনাল না তিয়া, তবে কথা বলছে দুলকি চালে। গাড়ি কামরাবাদের রাস্তা দিয়ে যেরকম নাচতে নাচতে চলেছে অনেকটা সেই রকম। পথের ঘুরপ্যাচ পেরিয়ে তিয়া যখন হ্যাপি হোমে পৌঁছালো সূর্য প্রায় ডুবুডুবু। ভেতরে ঢুকে সবজি ক্ষেতের দিকে যাচ্ছিল তিয়া। ইন্দ্রজিৎ হা হা করে উঠল। ওহো, ওখানে এখন সাপখোপ ঘুরছে ম্যাডাম, দূর থেকে দেখুন। সাপ? তিয়া ত্রস্ত। পয়জনাস? ছোবল খেয়ে তো দেখিনি ম্যাডাম। হা 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 হা। ইন্দ্রজিৎ হো হো হাসল। আমি ভীতু মানুষ, প্রয়োজন না থাকলে বর্ষাকালে ওদিকে ঘেঁষিও না, তাও হাতে লাঠি থাকে, ঠুকতে ঠুকতে যাই। কথার মাঝেই ছেলেরা সদলবল হাজির। নয়ন বুঝি ছুটে গিয়ে খবর দিয়েছিল। হাত চোখ মুখ নেড়ে উল্লাস দেখাচ্ছে সবাই। লুডো খেলায় কে কত পারদর্শী জানাচ্ছে সগর্বে। ডাকছে ওদের ঘরে যাওয়ার জন্য। অজানা এক অনুভূতি জাগছিল ত্রিয়ার হৃদয়ে। কি এমন মহামূল্যবান বস্তু দিয়েছে সে, তাতেই এত কৃতজ্ঞতা? এখনো এমন তুচ্ছ জিনিসে আনন্দিত হতে পারে মানুষ? অথচ ওই একই দুনিয়ায় তিয়ারাও তো আছে, যাদের শুধু চাই চাই, চাহিদার কোনো সীমা পরিসীমা নেই। কি আশ্চর্য, তৃপ্তিও নেই যেন। গত মাসেই তো 100-3 টাকার একটা লিপস্টিক কিনল তিয়া। বড় জোর 4-5 দিন মেখেছে। চোখে একটু চড়া লাগছে বলে প্রায় বাতিল, হয়তো আর ছুঁয়েও দেখবে না কোনোদিন। বিউটি পার্লারে পাক্কা 900 টাকা গুনে চুলে অবার্ন কালার করালো, পছন্দ হলো না। 1 মাস পরে ফের 900, ফের বার্গেন্ডি। এক অদৃশ্য তাড়না যেন ছোটাচ্ছে ছোটাচ্ছে। চটকদার বিজ্ঞাপন ডাকছে হাতছানি দিয়ে। ওইসব প্রলোভনের বাইরে থাকে বলেই কি বোবা কালা ছেলেগুলো এত অল্পে তুষ্ট? জল ডোবা খেতে চোখ বোলানোর পর নয়ন কমলদের আস্তানায় মজায় কাটল খানিকক্ষণ। সেখান থেকে তিয়া যাচ্ছিল অফিস ঘরে। বিকেল ফুরিয়ে এলো, সন্ধে ডানা মেলেছে, মেঘ ঘনাচ্ছে আকাশে, হাওয়া নেই, কেমন গুমোট গুমোট লাগে। অলস পায়ে হাঁটতে হাঁটতে তিয়া বলল, দিব্যি আছেন কিন্তু আপনারা। ইন্দ্রজিৎ ঘাড় বেঁকালো। কেন, আপনারা কি মন্দ আছেন? কি জানি, বুঝতেই পারি না, সারাক্ষণ দৌড় দৌড়। সে তো আপনাদের বেছে নেওয়া জীবন। আপনাদের সঙ্গে আমাদের বড় তফাৎটা হলো, আপনাদের পছন্দ অপছন্দকে ঠিক করে দিচ্ছে বাজার। ইউ আর গাইডেড বাই দ্য মার্কেট, আর আমরা চেষ্টা করছি যথাসম্ভব তার বাইরে থাকতে। বলেই ইন্দ্রজিৎ ফের জোরে জোরে হাসছে। না, এইসব বলারও কোনো মানে হয় না। আমরাও তো ওই বাজারের ওপরই ডিপেন্ডেন্ট। যাদের মাল বেচি তারাও বাজার, যারা আর্থিক সাহায্য দেয় তারাও বাজার। তা আমার সেই স্পন্সরদের কাছে যাওয়ার কি হলো? চলুন না, একদিন নক করে আসি। উত্তর দেওয়ার আগেই মোবাইলে সুর, বিশেষ গান, বিশেষ লোক। ফোন কানে লাগিয়ে তিয়া বলল, হ্যাঁ সূর্য, কাজ হয়েছে, রেটও বানিয়ে ফেলেছি মোটামুটি। গুড। কোথায় এখন তুমি? নরেন্দ্রপুর, হ্যাপি হোমে। হোয়াট? সোনারপুর থেকে ওখানে চলে গেছো? হ্যাঁ, হঠাৎ ইন্দ্রজিৎ বাবুর সঙ্গে দেখা। অমনি তুমি নাচতে নাচতে? স্ট্রেঞ্জ। একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? এসব কি ধরনের আহ্লাদীপনা? হ্যাঁ, অফিসের একটা ডেকোরাম আছে, ফিরে এসে ডিটেলে রিপোর্ট দেবে। এই তো অবিকল মালহোত্রা অটোমোবাইলসের সেলস ম্যানেজারের কণ্ঠ। তিয়া ক্ষুব্ধ গলায় বলল, তুমি তো বলে যাওনি আবার অফিসে আসবে। কি বললাম না বললাম সেটা বড় কথা নয়। তোমায় রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে, সো ইউ শুড কন্ট্যাক্ট মি।
অ্যান্ড রিপোর্ট। একটা কল পর্যন্ত করলে না? কোথাকার এক হ্যাগার্ডের সঙ্গে এখন প্রেমসে ফুর্তি মারছো। ইন্দ্রজিৎ এগিয়ে গেছে। তাকে একবার দেখে নিয়ে তিয়া চাপা স্বরে বলল, বিহেভ ইয়োরসেলফ। কি যাতা বলছো? কিচ্ছু বাজে বলিনি, আমি এসব লাইক করি না। সূর্যর গলা সামান্য নামল। কাজের সময় আগে কাজ, তারপর অন্য কিছু। ঠিক আছে, কাল কথা হবে, ছাড়ছি। ব্যাগে ফোন রেখে তিয়া থির দাঁড়িয়ে রইল একটুক্ষণ, কান ঝাঝা। একই টোনে কথা বলে সূর্য? তিয়া কি সূর্যর কর্মচারী? হুকুম চালায় কোন সাহসে? এমনিই তো সারাক্ষণ বস বস এয়ার নিয়ে চলে। যেভাবে বলবে সেভাবেই চলতে হবে তিয়াকে। না, কাল অফিসে গিয়ে একটা হেস্তনেস্ত চাই, কষে ঝাড় দেবে। তাহলে যদি সূর্য সিধে হয়। এত চটার কি আছে? অফিসে ফেরার ব্যাপারটা সেলফ ঢপ। তিয়া নরেন্দ্রপুরে এসেছে বলেই সূর্য কি হিংসে করছে ইন্দ্রজিৎকে? না না, এ মোটেই ভালো লক্ষণ নয়। সন্দেহের পোকা ব্রেনে ঢুকলে সম্পর্ক চির খেয়ে যায়। নিজের বাবা মাকে দেখছে না তিয়া? মা নাটকের গ্রুপে ছুটছিল, বাবা অমনি অংশু রায়কে হিংসে করে পুড়তে লাগলো। আর কি জুড়ল সম্পর্কটা? না, খ্যাপাটাকে ঠিকঠাক সামঝাতে হবে। কিসের টানে হ্যাপি হোমে আসছে তিয়া? জোর করে এখানে একবার ধরে আনলে হয় সূর্যকে? দেখে শুনে নিজেই বুঝুক। বেসিক্যালি তো সূর্য খারাপ ছেলে নয়, তিয়াকে ভালোবাসে। ইন্দ্রজিৎ দাঁড়িয়েছে, জিজ্ঞেস করল, কি ম্যাডাম, চা বসাবো নাকি? তিয়া অন্যমনস্ক মুখে বলল, না, আজ যাই। আর্জেন্ট ডাক এলো বুঝি? তিয়া উত্তর করল না, হাসার চেষ্টা করল শুধু। ইন্দ্রজিৎ কাছে এলো। অল রাইট, তাহলে আর আটকাবো না। আমার স্পন্সরের কেসটা কি করছেন? পারবেন তো যেতে? সূর্যর স্বর কানে বেজে উঠল, আমি এসব লাইক করি না। তিয়ার চোয়াল শক্ত সহসা। সে কি সূর্যর কিনা বাদী? তার লাইক ডিসলাইকই মানতে হবে সর্বদা? তিয়ার নিজের ভালো লাগা না লাগা নেই? তিয়া কাজ ঝাঁকিয়ে বলল, না পারার কি আছে, নেক্সট উইকে ফোন করবেন, ডেট বলে দেব। ঝিরঝির বৃষ্টি নেমেছে। তিয়া ছাতা খুলল। অধ্যায় 12। কলেজের নোটিশ বোর্ডের সামনে থিকথিকে ভিড়। একটু আগে রেজাল্ট টানিয়েছে, তারপর থেকে চলছে ছেলে মেয়েদের ধাক্কাধাক্কি ঠেলাঠেলি। পাশ ফেলের তালিকা দেখে সরে আসার পর কারো চোখ জলজল, কারো বা মুখ তেলোহারি। বোর্ডে সাঁটা কাগজটায় অস্থিরভাবে চোখ ঘুরছিল তিতানের। একবার নয়, দুবার নয়, বারবার। খানিক উদ্ভ্রান্তভাবে বেরিয়ে এলো জটলা থেকে। বুকটা হঠাৎ ফাঁকা হয়ে গেছে, হাতে পায়ে যেন জোর নেই, হাঁটু কাঁপছে ঠক ঠক। শ্রেয়া রাজ্যশ্রীরা তফাতে দাঁড়িয়ে কলকল করছিল। তুরতুরে পায়ে দৌড়ে এলো শ্রেয়া, চোখ বড় বড় করে জিজ্ঞেস করল, কিরে সায়র, সব ঠিকঠাক তো? না বলতে জিভ আটকে গেল তিতানের। ঠোঁট চেপে জোরে জোরে মাথা নাড়ল দুদিকে। নাম নেই? দেখছি না তো। ও নো, কি হবে এখন? কি যে হবে তা কি তিতানো জানে? সে কি আগে কখনো ফেল করেছে? লেখাপড়ায় যেমনই হোক, পাশ তো করে যায় বরাবর। ইউনিভার্সিটির প্রথম পরীক্ষাতেই কিনা দুর্ঘটনা ঘটে গেল। শ্রেয়ার চোখ ছলছল করছে। কোনো মানে হয়? তিতান ভারী গলায় বলল, দেখছি তো তাই। তুই তো বলেছিলি পরীক্ষা খারাপ দিসনি। তিতানেরও সেই রকমই অনুমান ছিল। আনসারগুলো হয়তো গুছিয়ে লিখতে পারেনি, একটু আধা খেচড়া মতন হয়েছিল। তা বলে একেবারে পাশ না করানোটা কি উচিত কাজ হলো? মাস্টারদের কি ধরনের শয়তানি! ফেল করিয়ে কি আনন্দ পায়!
শ্রেয়া তিতানের হাত ধরে টানল। মন খারাপ করিস না, আয় কোথাও বসি। কোথায় বসবো? ভাল লাগছে না। ওরকম করে না, আয় প্লিজ। করিডর পেরিয়ে লাইব্রেরির সামনের ধাপিটায় বসেছে দুজনে। শ্রেয়া নরম গলায় বলল, এত ভেঙে পড়ছিস কেন? ইউনিভার্সিটির রেজাল্টের শিটে হয়তো ভুলভাল আছে, মার্কস এলে দেখবি হয়তো পাশ করে গেছিস। সত্যি সত্যি ভেঙে পড়েছে বলেই হয়তো দপ করে জ্বলে উঠল তিতান। শ্রেয়া কি মলম লাগাচ্ছে? তিতান বিরক্ত গলায় বলল, কানের কাছে ফ্যাস ফ্যাস করিস না তো। বললাম না আমার ভালো লাগছে না। যা বাবা, আমাকে বকছিস কেন? বিলিভ মি, আমিও খুব শকড। তাহলে মুখে ফেবিকল সেটে বসে থাক। গত 2-3 মাসে শ্রেয়ার সঙ্গে তিতানের সম্পর্কটা ঘন হয়েছে আরও। পরীক্ষার পরও দেখা সাক্ষাৎ চলেছে নিয়মিত, কখনো ঢাকুরিয়া লেক, কখনো সিনেমা হল, কিংবা স্রেফ রাস্তায় ট্যাঙস ট্যাঙস। কে জানে কেন বাড়িতে আর ডাকেনি শ্রেয়া, ভয় পেয়েছে কি? তিতানও অবশ্য যেচে যেতে চায়নি। কেন চাইবে? সে সায়র মিত্র, কোনো ভুক্কার পার্টি নয়। তাছাড়া লেকটি কি বা মন্দ কি? দুঃসাহসী হয়ে উঠতে তো বাধা নেই। এক নিরালা দুপুরের জেরে শ্রেয়ার তুলতুলে শরীরটার ওপর সায়র মিত্রর যে একটা অধিকার জন্মে গেছে, এ ব্যাপারে তিতান পুরো মাত্রায় সচেতন, এবং এখন সে শ্রেয়াকে দাবড়াতেও পারে অনায়াসে। তা শ্রেয়া কি চুপচাপ বসে থাকার পাত্রী? বকুনে খেয়েও উসখুস করছে। একবার বর্ষা শেষের নীল নীল আকাশটা দেখল, পরক্ষণে চোখ নেমেছে ঘড়িতে, এদিক ওদিক তাকাচ্ছে। তিতান গোমরা মুখে বলল, কি হলো? এত ছটফটানি কিসের? পলা রাজ্যশ্রী বোধহয় খুঁজছে আমাকে, একবার ঘুরে আসি, 5 মিনিট। কোথাও যাওয়ার দরকার নেই, গেলে আর আসতে হবে না। শ্রেয়া পালাতে পারল না, তবে বিচিত্র সব মুখভঙ্গি করেই চলেছে, আর আড়ে আড়ে তিতানকে দেখছে। তার এই আটকে যাওয়াটা এমন বিচ্ছিরি মুহূর্তেও বেশ লাগলো তিতানের। পরীক্ষার ফল তার ভার কমিয়ে দেয়নি তাহলে। কলেজের এই দিকটা ছেড়ে তিতানের উঠতে ইচ্ছে করছিল না। সামনেটায় যাওয়া মানে অজস্র ড্যাবড্যাবে চোখ। কলেজময় নির্ঘাত এতক্ষণে চাউর হয়ে গেছে তিতান গাড্ডু। ঠিকরে ঠিকরে আসবে সমবেদনা, বিস্ময়। না, সহ্য হবে না সায়র মিত্রর। কিন্তু এখানেই বা শান্তি কোথায়? হঠাৎ কোত্থেকে পল্লব এসে হাজির, প্রায় মাটি খুঁড়ে। ধপ করে বসল পাশে, পিঠে হাত রেখে বলল, কাম অন সায়র, বি স্টেডি, যা হওয়ার তো হয়েই গেছে। শ্রেয়া আদুরে গলায় বলল, দেখ না, আমিও তোকে সেটাই বোঝানোর চেষ্টা করছি। পরীক্ষাতে তো এমন হয়েই যায়, তাই না? চুপ! তিতান মৃদু ধমক দিল। ঘুরে পল্লবকে বলল, তোর তো ডান্স করা উচিত। কেন? তুই তো চেয়েছিলি সায়রটা ফেল করুক। আমার সম্পর্কে এরকম ভাবতে পারলি? পল্লব রীতিমতো আহত। তোকে আমি পরীক্ষার আগে বলিনি যদি প্রিপারেশনে গলতি থাকে তো এবারটা ড্রপ মেরে দে? কথাটা বর্ণে বর্ণে সত্যি, তবু একটুও সান্ত্বনা পেল না তিতান। মনে হলো এটাও এক ধরনের হ্যাটা। পল্লব যেন পরীক্ষার আগেই বুঝে ফেলেছিল এবার কোনোভাবেই টপকানোর সাধ্য নেই তিতানের। তিতান নয়, সায়র তাচ্ছিল্যের সঙ্গে বলল, ছাড় তো, আমি আর রেজাল্ট ফেজাল্ট নিয়ে ভাবছি না। বাইগনস আর বাইগনস। বাচ্চাদের মতো করিস না। আমরা কি বুঝছি না তুই কতটা হার্ট হয়েছিস? বাবা বলে, পরীক্ষায় ফেল নিয়েও তোর বাবার কোনো গপ্প আছে বুঝি? পল্লব রাগল না, শান্তভাবেই বলল, শোন, তুই তো আর রেগুলার স্টুডেন্ট থাকছিস না। একটা বছর কলেজে আসা কমিয়ে দে, পার্টি ফার্টি হটা, তেরে খাট। তোর সায়েন্সের ব্যাকগ্রাউন্ড আছে, নেক্সট ইয়ার এক দাড়ি নিয়ে বেরিয়ে যাবি। ঝাং করে তেতে গেল সায়র মিত্র, ভেঙচে বলল, এই কপচাস না তো, পাশ করেছিস, বাড়িতে খিল এঁটে পড়গে যা।
ফের যদি তোকে ইউনিয়ন রুমে দেখেছি। পল্লব একটা শ্বাস ফেলে হাত উল্টোল। শ্রেয়াকে একবার আর চোখে দেখে চলে যাচ্ছে ধীর পায়ে। শ্রেয়া মিনমিন করে বলল, পল্লব তোকে খারাপ কিছু তো বলেনি? ভালো খারাপে তুই কি বুঝিস? পল্লবটা বহুত ২ নম্বরই, আউট অ্যান্ড আউট ধান্দাবাজ। শালা পার্টিকে ইউজ করছে। আহা, সে তো তুইও করিস। নো, সায়র মিত্র পার্টিকে ইউজ করে না। সে নিজেই পার্টি, আই মিন পার্টিরই একজন। আমি বাবা অত মারপ্যাচ বুঝি না। পল্লব যেমনই হোক, তোর না পড়াশোনা করার কি আছে? ট্যাক ট্যাক করিস না তো। বসতে ইচ্ছে না হলে যা ভাগ, কেটে পড়। রাজ্যশ্রীতে গলা জড়িয়ে হিহি কর। নতুন ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরা ছড়িয়ে আছে চতুর্দিকে। এক ঝাঁক এসে এমন কিচিরমিচির শুরু করলো, লাইব্রেরির সামনে আর তিষ্ঠনো যাচ্ছে না। এর মধ্যেই বাড়ি থেকে ফোন। মা। কিরে, কি খবর? গলা ভারী কি করে তিতান বলল, গিয়ে বলবো। পাশ করেছিস তো? বললাম তো গিয়ে বলবো। কখন আসছিস? বলতে পারছি না। কট করে ফোনটা কেটে দিল তিতান। বিষাদ মেজাজ এখন নিমতেতো। মাকে বড় কায়দা মেরে বলেছিল, পাশ ফেল নিয়ে ভাবতে হবে না। ফিরে কি বলবে এখন? চিন্তিত মুখে উঠল তিতান। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে টের পেল মাঝপথে শ্রেয়া ভিড়ে গেল একটা দলে। তিতান যেন দেখেও দেখল না, সোজা চলে গেছে কলেজের অফিস রুমে। হ্যাঁ, উৎপলবাবুর টেবিলে পৌঁছে গেছে মার্কশিট। সামনে যতীনবাবুকে বসিয়ে দুজনে মিলে মার্কস তুলছে জাবদা খাতায়। উৎপলের পাশে গিয়ে দাঁড়ালো তিতান, বলল, কাইন্ডলি আমার মার্কসগুলো একটু দেখব। এখন না, এখন না। দুহাত নেড়ে উৎপল বলল, শান্তিতে কাজটা ফিনিশ করতে দাও। একটা মার্কশিট বার করতে কি এমন অসুবিধা? তিতান পলকে সায়র মিত্র। কোমরে হাত রেখে বলল, প্রিন্সিপালের অর্ডার আনতে হবে নাকি? উফ, কি যে করো না। উৎপল এক ডোজেই নরম। রোল নাম্বার ঘেটে ঘেটে বার করেছে কাগজটা। বলল, চটপট দেখে দাও। দেখার অবশ্য বিশেষ কিছু নেই। নম্বরগুলোর দিকে তাকানো যাচ্ছে না। 10, 12, 16, শুধু কম্পালসারি গ্রুপটাই চলনসই। পরিবেশবিদ্যায় মাত্র 13। তিতান দুর্বল পায়ে বেরিয়ে এলো। বুকে বুঝি ক্ষীণ আশা ছিল একটা, তাও ভেঙে চুরমার। দমাদ্দম হাতুড়ির ঘা পড়ছে মাথায়। এতক্ষণে বুঝি যেন তার ফেল করাটা সম্পূর্ণ হলো। এবার কি করবে? কোথায় যাবে? বাড়ি, নাকি একবার পার্টি অফিসে? পল্টুদা না বলেছিল কিছু একটা নিশ্চয়ই করতে পারবে পল্টুদা। কিন্তু এখন এই 3:30, 4টের সময় ব্যস্ত মানুষটাকে কি পাওয়া যাবে? প্রযুক্তির কল্যাণে যোগাযোগ এখন হাতের মুঠোয়। নম্বরও রয়েছে পল্টু বিশ্বাসের। হ্যালো পল্টুদা, সায়র বলছি। আরে কি খবর? তোমায় কদিন দেখছি না কেন? এই তো, আজ যাব ভাবছি। আপনি থাকবেন? আপনার সঙ্গে একটা জরুরি দরকার ছিল। চলে এসো ঘণ্টাখানেক পর। 1টা ঘন্টা যে এত লম্বা হয় তিতানের জানা ছিল না। ঘড়ির কাঁটা যেন লেংচে লেংচে চলছে। এলোমেলো ঘুরতে ঘুরতে 12-3 দেখতে পেল শ্রেয়াকে। অমিত শ্রীমন্তদের সঙ্গেও মোলাকাত হলো বেশ কয়েকবার। তিতান কথাও বলল দাঁড়িয়ে, কিন্তু সময় আর এগোয় না। শেষে ধুস বলে বেরিয়েই পড়ল কলেজ ছেড়ে। হাঁটছে দুলে দুলে। ভাদ্রের আকাশ বিচ্ছিরি রকমের নীল। রোদ এখনো গা জ্বালাচ্ছে। পাছে সূর্যকে ঢাকা দিতে হয় মেঘেরা তাই বেবাক উধাও। একরত্তি হাওয়াও নেই। পচা গুমোটে গেঞ্জি জামা ঘামে জবজব। তিতানের অন্যমনস্ক পা ঠোক্কর খেল রাস্তায়। ফুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল, কোনো ক্রমে সামলেছে। পল্টু বিশ্বাস আজ অফিসে একা। সাদা ফুলস্কিপ কাগজে কি যেন লিখছিল। তিতানকে বসতে বলে শেষ করল কাজটা। তারপর চোখ তুলেছে। বলো কি ব্যাপার? যা বলার তিতান বলল।
শুধু নম্বরগুলো উচ্চারণ করল না, লজ্জা করল। চোখ থেকে চশমা খুলে রুমাল মুছল পল্টু। ফের পড়ে নিয়ে বলল, খুব দুর্ভাগ্যজনক। দেবাশিস কি ভালো নোট ফোট দেয়নি? টিউটোরিয়ালে আর যেতে পারছি কোথায়, প্রায় রোজই তো পার্টির কাজে। আমি কিন্তু তোমায় গোড়া থেকেই বলে আসছি, পড়াশোনাটা মাস্ট। টিউটোরিয়ালের ওপরও ডিপেন্ড করতে তোমায় মানা করেছিলাম, ঠিক? অস্বীকার করার কোনো উপায় নেই। আপনা আপনি তিতানার ঘাড় ঝুলে গেল। চেয়ারে হেলান দিয়েছে পল্টু। এনিওয়ে, আপসেট হয়েও না। একটা পরীক্ষায় পাশ ফেল এমন কোনো হাতি ঘোড়া ব্যাপার নয়। ইনফ্যাক্ট এক আধটায় ফেল করাই ভালো। ব্যর্থতার আগুনই মানুষকে পুড়িয়ে সাচ্চা করে, আর আমরা সাচ্চা কমরেডই চাই। কিন্তু আপনি যে বলেছিলেন পরীক্ষার ব্যাপারটা দেখবেন। তুমি কি আশা করছো সায়র পার্টি তোমার মার্কস বাড়িয়ে দেবে? এমন একটা অনৈতিক কাজ কি আমরা করতে পারি? তিতান বলে ফেলল, তাহলে আর কিভাবে সাহায্য করবেন? শোনো সায়র, ইংরেজিতে একটা প্রবাদ আছে, গড হেল্প দোজ হু হেল্পড দেমসেলভস। আমরা তো ঈশ্বর মানি না, তাই আমরা বলি পার্টি হেল্প দোজ হু হেল্পড দেমসেলভস। তুমি কিন্তু নিজের কাজটা করনি, এখন পার্টিকে দুষলে চলবে? এই নিশ্ছিদ্র যুক্তিজালের সামনে তিতানের কি বলার থাকে? পল্টু কোমল গলায় বলল, যাগে, লং টার্ম গোলের কথা ভাবলে তোমার হয়তো আলটিমেটলি উপকারই হলো। ছাত্রফ্রন্টে তুমি একটা বছর বেশি কাজ করতে পারবে। তুমি ভবিষ্যতের যোদ্ধা। এত অল্পে তোমার ভেঙে পড়লে চলবে? বাক্যের কি অপরূপ মহিমা! মিয়ে যাওয়া তিতান চাঙ্গা হচ্ছিল ক্রমশ। গলা ঝেড়ে বলল, তাহলে পড়াশোনা স্টার্ট করি। এ কি বলার অপেক্ষা রাখে নাকি? আরে পাস টাসগুলো তো তোমাকেই করতে হবে, তারপর তো আমরা আছি। সেকেন্ড ইয়ারের ছেলেকে তো প্রফেসর করে দেওয়া যায় না, তাকে অন্তত এর গণ্ডিটা পেরোতে হয়, ইউজিসির ফ্যাকরাগুলো সামলাতে হয়। অর্থাৎ আমাদের পিক অ্যান্ড চুজের জায়গাটা তোমাকে পৌঁছতেই হবে। তুমি যদি ভাবো স্কুলের চাকরির পরীক্ষায় পার্টি তোমার হয়ে লিখে দিয়ে আসবে, সেটা কি বাড়াবাড়ি নয়? আমরা নীতি মেনে চলি সায়র। ইন্টারভিউতে এলে তোমায় ঠিক তুলে নেব, বাট এইসব অ্যাসিওরেন্স তখনই খাটবে যখন তুমি পার্টির মেশিনারির সঙ্গে খাপে খাপে মিশে যাবে। বুঝেছ কি বলতে চাইছি? হ্যাঁ, আমি তো সাধ্যমতো করছি পল্টুদা। জানি তো, তাই তো তোমায় এত স্নেহ করি। যাকে একটা খবর দিই, শুনে আনন্দ পাবে। আমি ডিস্ট্রিক্ট কমেডিতে নমিনেটেড হয়েছি। তাই? কংগ্রাচুলেশন পল্টুদা। বুঝতেই পারছো, আমার দায়িত্ব অনেক বেড়ে গেল। আর কি, মনটা এবার ভালো করো, একটু চা কফি খাও। আরও যে কত কথা হলো পল্টু বিশ্বাসের সঙ্গে, এই যেন ভীষ্মের পায়ের কাছে বসে যুধিষ্ঠিরের রাজনীতি শিক্ষা নেওয়া। শুধু পল্টু সরসজ্জায় নেই, পার্টিতে এক ধাপ উঠেছে, এইটুকুই যে তফাৎ। নিজেকে ধন্য মনে হচ্ছিল তিতানের। পল্লব যা বলেছিল, এ যদি খাঁচাও হয়, তার জন্য দুঃখ কিসের? মানে মানে পাশটুকু করতে পারলে জলটা ছোলাটার তো আর অভাব হবে না। একই সঙ্গে ছাত্র ফ্রন্ট আর পার্টি, দু জায়গাতেই তার পা রইল। সন্ধেবেলা তিতান যখন বাড়ি ফিরল, মনে গ্লানির ছিটেফোঁটাও নেই, বরং অবাক হয়েছে বেশ। হেয়ার পপ এসে গেছে জলদি জলদি, এবং বোতল খোলেনি এখনো। নিউজ দেখছে টিভিতে, পাশে মা। স্নায়ু টানটান রেখে নিঃশব্দে ঘরে যাচ্ছিল তিতান। বাবার গলার শব্দে দাঁড়িয়ে গেল। ডাকছ? তুহিনের কপালে ভাঁজ। তোমার মার্কশিট পেয়েছো? তিতান থমকালো। ঠিক এই প্রশ্নটার জন্যই বুঝি প্রস্তুত ছিল না মগজ। একটু সময় নিয়ে বলল, না, পরশু ইস্যু করবে। তাহলে একবার দেখিও। আফটার অল
আমরা তো তোমার বাবা মা। তুহিনের স্বর অদ্ভুত রকমের তাপহীন। জোর একটা ধাক্কা খেল তিতান। সে ধরেই নিয়েছিল বাবা জোর হল্লাগল্লা করবে। পাত্তা না দিয়ে পাল্টা জবাব দিয়ে যাবে সে। নিজের ওজনটা বুঝিয়ে দিয়ে চুপ করিয়ে দেবে সবাইকে। কিন্তু যারা নিজেরাই চুপ মেরে যায়, জেরা চোটপাটের ধার দিয়েই হাঁটে না, তাদের জন্য তো তিতানের স্নায়ু তৈরি নেই। তুহিনের দৃষ্টি ফের টিভিতে, কিন্তু তিতান যেন আর নড়তে পারছিল না। পা জোড়া বুঝি গেঁথে গেল মোজাইক মেঝেতে। প্রশ্নহীনতার চাপই যেন ক্ষণপূর্বের সায়র মিত্রকে বদলে দিচ্ছে তিতানে। আশ্চর্য, নিজের অজান্তে হাত কচলাচ্ছে তিতান। অপরাধী সুরে বলল, এবার রেজাল্টটা খারাপ হয়ে গেল। তুহিন ভারী স্বরে বলল, আমি এরকমটা এক্সপেক্ট করিনি। সামনের বছর ঠিক বেরিয়ে যাব, দেখে নিও। ভালো। আর টিউটোরিয়ালের দরকার নেই। তুহিন আর দোলার চোখ একযোগে ঘুরেছে তিতানে। বিস্ময়, বিরক্তিতে, হতাশায়। তিতান মা বাবাকে ঠিকঠাক পড়তে পারল না যেন। মাথা নামিয়ে বলল, আমি নিজে নিজেই পড়ব। যা ইচ্ছে তোমার। তুহিনের স্বরে ওঠাপড়া নেই। কিছুই বলবো না আর। তিতান আস্তে আস্তে ঘরে চলে গেল। বিছানায় বসে শুনতে পাচ্ছিল ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মা। চাপা স্বরে বাবা কি যেন বলল। মার কান্না বাড়ল আরও। হঠাৎ দুটো গলাই থেমে গেছে। ও ঘরে গ্লাস বোতল সাজিয়ে বসল নাকি বাবা? পরিচিত ঝাঝালো গন্ধটা আসে না কেন? খাওয়া দাওয়া চুকে গেছে অনেকক্ষণ। কম্পিউটারে খুটখাট করছিল তিয়া। কখন সেও শুয়ে পড়েছে। গোটা ফ্ল্যাট নিস্তব্ধ, পাড়া নিঝুম। হঠাৎ হঠাৎ কুকুরের কোরাস ছাড়া আর কোনো শব্দ নেই কোথাও। আচমকা এক ট্যাক্সি এসে থামল আবাসনের গেটে। মিটারের টুংটাং ধ্বনি। ইঞ্জিনে কর্কশ আওয়াজ বাজিয়ে চলেও গেল গাড়িটা। রাত বাড়ছিল। তিতানের ঘুম আসছিল না। বিচিত্র এক চাপান উতর চলছে অন্তরে। গমগমে গলায় উপদেশ দিচ্ছে সায়র মিত্র। তাকে প্রাণপণে নস্যাৎ করতে চাইছে তিতান। সায়র ধমক দিচ্ছে, তিতান প্রতিবাদ জুড়ছে। কখনো সায়র যেতে, তো কখনো তিতান। না, এই লড়াই বুঝি থামার নয়, অন্তত এক্ষুনি এক্ষুনি।